হাসি মজা আর বান্ধবীদের আলোচনার মাঝেই শুনতে পাওয়া গেল হাঁকডাক। বর চলে এসেছে। অর্পির বান্ধবীরা সে অপেক্ষাতেই ছিল যেন। ডাক শুনি মারিয়া সুমি হুড়মুড়ি করে গেটের দিকে দৌড়ে গেল। আজ যে তাদের পরিকল্পনা ছিল বিয়ের গেট ধরার। দিশা অবশ্য যায়নি। অর্পি ভাবছিল আরিয়ানের কথা। আরিয়ানকে সেই যে বাবা পাঠালো বিদেশ, তারপর আর খবর নেয়নি অর্পি। নিজের ভাই বিয়েতে নেই আশ্চর্য, যদিও বলেছে ভিডিও কলে দেখানো হবে পুরো বিয়ে। তবু বোন তো চায় তার ভাই আসুক। অর্পির ভাবনার মাঝে পাশে বসে থাকা দিশা দুহাত দিয়ে অর্পির মেহেদি রাঙা আঙুলগুলো চেপে ধরে বলল, মনমরা হয়ে আসিস কেন? তোকে এমন দেখতে ভালো লাগছে না রে? অর্পি দীর্ঘশ্বাস ফেলে চোখ তুলে বলল, কি করা উচিত আমার বল? ধেই ধেই করে নাচবো এখন বিয়ের আনন্দে? দিশা হেসে কাঁধে হালকা ধাক্কা দিয়ে বলল, অবশ্যই নাচবি, কেন নাচবি না বল? তোর বর দেখতে সুদর্শন, বিশেষ করে ইরশাদ ভাইয়ার চোখ দুটো উফ। অর্পি তীক্ষ্ণ চোখে তাকালো, প্রায় চোখ ছোট ছোট করে। দিশা কেমন যেন লজ্জা ভরা গলায় আবার বলল, ওভাবে তাকাস কেন? আচ্ছা একটা সিগারেট বলি শোন। যেদিন প্রথম ইরশাদ ভাইয়াকে দেখেছিলাম সেদিন নীলমণির চোখ দেখে ক্রাশ খেয়েছিলাম আমি। মানে এইরকম চোখ তো ফিকশনাল চরিত্রের হয়। তাহলে ভাব তুই কত লাকি আর থাকিস মনমরা হয়ে। অর্পির মুখ হা হয়ে গেল। দিশা এসব বলছে তার বিশ্বাসই হচ্ছে না। দাঁতে দাঁত চেপে বলল, এতই পছন্দ ছিল তাহলে তুই গিয়ে বিয়েটা করে নে। দিশা হি হি করে হেসে অর্পির পাশে বিছানায় শুয়ে পড়ল আর ভাবুক স্বরে বলল, আনফর্চুনেটলি নট পসিবল। তোর জিজুর সাথে দেখা না হলে ভেবে দেখতাম, কিন্তু এখন এসব বলেছি শুনলেও সাহেব তো আমাকে গুড বাই কিস দিয়ে সরাসরি মার্ডার করে ফেলবে। আসলে সবটাই দিশার পরিকল্পনা। অর্পিকে ভোলানো, তার মুখ থেকে একটু হাসি বের করা। চঞ্চল কোনো মেয়েকে এভাবে মনমরা দেখতে কার ভালো লাগে, তাও নাকি অতীত নিয়ে। তো হবু বরকে নিয়ে মজা করায় অর্পির মনটা একটু নরম হয় কিনা সেটাই দেখতে চাইছিল দিশা। মোটামুটি সফল হয়েছে বলা চলে। অর্পি যদিও এসব বুঝতে পারেনি, তাই স্বাভাবিকভাবেই শয়তানি হাসি দিয়ে ভুরু নাচিয়ে নাচিয়ে বলল, তাহলে জিজুকে তোর সিক্রেটটা বলে দিলে কেমন হয়? বেশ ভালো হবে তাই না? দিশা আতকে সঙ্গে সঙ্গে লাফ দিয়ে উঠে বসল আর অর্পির দিকে তাকিয়ে ভীতু গলায় বলল, এই আমি তো মজা করছিলাম, তুই না সব কথা সিরিয়াসলি ধরে বসে থাকিস। অর্পি বীজের হাসি হাসলো পথে এসে। এবার অর্পির সে হাসি দেখে দিশা তার গাল টিপে দিল আর নরম স্নেহ ভরা স্বরে বলল, এই হাসিটাই তো দেখতে চেয়েছিলাম, এটাই থাকুক সবসময়, আই মিসড ইউ। অর্পি আর কিছু বলল না, শুধু মৃদু অবাক হয়ে মলিন চোখে দিশার দিকে তাকিয়ে রইল। সে হাসি কি আর ফিরে আসবে জানা নেই। দুবনের কথার মাঝেই সীমা, ফারিয়া আর মাহফুজ এসে দাঁড়ালেন অর্পির ঘরটায়। এবার অর্পিকে নিচে নিয়ে যাওয়ার পালা। তাকে দেখে ফারিয়া চোখ ভরে বললেন, বাহ, আজ আমার মেয়েটাকে রাজকন্যার মতো লাগছে। মাহফুজা বেগম অর্পির হাত দুটো আলতো করে তুলে ধরলেন। দু একবার চুমু খেয়ে মায়া ভরা চোখে বললেন, দেখতে দেখতে কত বড় হয়ে গেলি, এখন নাকি সংসার জীবনে পা রাখছিস। সময় বড় নিষ্ঠুর, কিভাবে চলে যায় বোঝাই যায় না। সীমার গলা কেঁপে বলতে গিয়ে, হে মেয়েটাকে ছেড়ে কিভাবে থাকবো ভাবতে পারছি না। এই তো কোলে পিঠে করে মানুষ করলাম, এইটুকুনি ছিল। সারাদিন বড়মা বড়মা বলে ডাকতো। বাড়িটা এবার ফাঁকা পড়ে যাবে যে। অর্পির বুকটা হঠাৎই ভার হয়ে উঠল। কেমন যেন হু হু করছে, চারপাশের কথাগুলো শ্বাস আটকে দিচ্ছে। অর্পির জন্য কান্না পেল এবার। এভাবে বলছে কেন সবাই? তার তো কষ্ট হচ্ছে। ঠোঁট কেঁপে উঠতেই দিশা সাথে সাথেই বলে উঠল, আরে থামবে তোরা, মেয়েটাকে কাঁদিয়ে ছাড়বে দেখছি, মেকআপ নষ্ট হয়ে যাবে তো। মাহফুজা বেগম লজ্জা মিশ্রিত হেসে বললেন, হ্যাঁ ঠিক আছে, আর কিছু বলছি না, চলো এবার। তারপর সবাই মিলে অর্পিকে নিয়ে নিচে নামলেন। আলো সাজে ঝলমলে আসনে তাকে বসিয়ে দেওয়া হলো ইরশাদের পাশে। চারদিকে কোলাহলের মাঝেও ইরশাদ বড় নিরহ ভঙ্গিতে বসেছিল। পাত্রীপক্ষের সাথে গেটে দাঁড়িয়ে বিন্দুমাত্র ঝামেলা না করে সব দাবি মিটিয়ে আগেভাগে তৈরি হয়ে এসেছে ছেলেটি। খুব তাড়াতাড়ি বিয়ে করার, বিয়ের জন্য তার অধৈর্য হওয়া চোখে পড়ার মতো।
আর অর্পিকে নিচে নেমে আসতেই সে এক ঝলক তাকালো, কি শান্ত হয়ে আছে মেয়েটা। অথচ এই মেয়েই তো প্রথম সাক্ষাতে তার সাথে তর্কে জড়িয়েছিল, আবার একই সাথে ভয় পেয়েছিল। সেই কথা মনে করে ইরশাদের ঠোঁটের কোণে এক মুচকি হাসি ফুটে উঠল। এরপর একটু গুঞ্জন উঠতেই সবাই বুঝল কাজী সাহেব এসেছেন। তার প্রবেশটাও নিজস্ব আভিজাত্যে ভরা। ধবধবে পাঞ্জাবি, হাতে ছোট একটি নথির ব্যাগ, মুখে শান্ত গুরুগম্ভীর হাসি। অর্পির সামনে বসে কাজী সাহেব প্রথমে দুপক্ষের দিকে তাকালেন। কাজী সাহেব নরম স্বরে অর্পির নাম উচ্চারণ করে জিজ্ঞেস করলেন, জনাব সুমন চৌধুরীর কন্যা অর্পি চৌধুরী, আপনি কি স্বর্ণের গহনা এবং নগদ 1,30,000 টাকা মোহরানা ধার্য রাখার পর ইরশাদ শাহরিয়ারকে তোমার ধর্মমতে বৈধ স্বামী হিসেবে গ্রহণ করছেন? আপনি কি কবুল করছেন? অর্পির বুক ধুকপুক করে উঠল। চারপাশে তার প্রিয় মানুষগুলো তাকিয়ে আছে তার সাথে। দিশা হাতে হাত চেপে ধরেছে। তার ঠিক পেছনে সীমা চোখের কোনা মুছছেন আর ফারিয়া চোখের ইশারায় আকুল কবুল বলতে বলছেন। অর্পি প্রত্যেককে দেখে নিল একবার, তার ভাইদের, ভাবিদের, পরিবারের সব সদস্যদের। এরপর অর্পি মাথা নিচু করে মৃদু কাপা গলায় বলল, জি কবুল। সে এক শব্দই 3 বার উচ্চারিত হলো। পরের 2 বার উচ্চারণে অর্পি ভাবেওনি আর কেমন একটা ঘোরের মাঝে চলে এলো। এবার কাজী সাহেব ইরশাদের দিকে ফিরলেন। ইরশাদ সোজা হয়ে বসলো। এইবার অধৈর্য নয় সে, মুখে এক ধরনের শান্ত দৃঢ়তা প্রকাশ পাচ্ছে। কাজী সাহেব একইভাবে জিজ্ঞেস করলেন ইরশাদকে। ইরশাদের কণ্ঠস্বর খুব ধীর, কিন্তু এতটাই গভীর যে ঘরটায় প্রতিধ্বনি তুলল, আলহামদুলিল্লাহ কবুল। এই এক শব্দে আরও 3 বার উচ্চারিত হলো। মনে হলো তার অপেক্ষা ফুরিয়েছে, ভালোবাসার মানুষটিকে অবলীলায় পেয়ে গেছে সে। আর কি চাই, এবার শুধু সুন্দর একটা সংসার হোক। তারপর কাজী সাহেব কলম খুলে নথির পাতার ওপর লিখতে লাগলেন। আজ থেকে 2 জন মানুষ আর আলাদা নয়, বরং একটি নতুন পরিচয় পেল। 3 কবুলের মাধ্যমে স্বামী স্ত্রীর পরিচয়। কাজী সাহেব সই করলেন, সাক্ষীরাও সই করল। কাজী সাহেব এবার সবার দিকে তাকে বললেন, আলহামদুলিল্লাহ বিয়ে সম্পূর্ণ। এই ঘোষণা শুনতে চারদিকে চাপার আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ল। অর্পির চোখের জল ভিজে উঠল, আবার ঠোঁটে হাসি ফুটল মেয়ের সুন্দর ভবিষ্যতের দিক ভেবে। আর অর্পি আর চোখে সদ্য বিয়ে হওয়া স্বামী মানুষটাকে দেখে নিল একবার। ঈর্ষাদেরও তার চোখ এড়ালো না। অর্পির হৃদয়ে বয়ে গেল এক অদ্ভুত শীতলতা। সত্যি শেষে এই জাদ্রে লেসপিকেই বিয়ে করতে হলো তার। জানে না কি হবে পরবর্তীতে, তবে তার জীবন নামের পুস্তকে আজ সবচেয়ে সুন্দর অধ্যায়টি লেখা হলো বিয়ে নামক অধ্যায়। এবার নতুন জীবনের দরজায় দাঁড়িয়ে থাকা 2টি মানুষ, ভিন্ন মানুষ, গন্তব্য এক। বাড়ির গেটের সামনে এখন বিদায়ের সময়। বিদায় কত তাড়াতাড়ি ঘনিয়ে এলো। এই তো 2 দিন ধরে বিয়ের এত তোড়জোড়, এখনই সব শেষ। অর্পি কাঁদছে, চোখ লাল করে, গলা ভেঙে ফেলেছে একেবারে। নিজেকে সামলানো সম্ভব হচ্ছে না তার পক্ষে। তার কষ্টের চোখ ঝাপসা হয়ে যাচ্ছে। প্রায় বাড়ির সবাই কেঁদে ফেলেছে। আরসিও মেয়েটিকে সামলাতে পারছে না, আরসিও সামলাতে পারছে না মেয়েটিকে। আঁচল দিয়ে মুখ মুছিয়ে আরসি বলল, এই অর্পি এভাবে কাঁদতে নেই, ইস কি অবস্থা করেছে নিজের, থামো এবার। অর্পি মানছে না কারো কথাই, সে চলে যাবে ভাবতেও পারছে না। কিভাবে থাকবে সে, এই ভেবেই দ্বিগুণ গতিতে কেঁদে চলেছে। এবার অর্পি নিজের বাবার বুকে ঝাঁপিয়ে পড়ল। বাবাও তাকে ছাড়ছে না, কাঁদছে মেয়ের জন্য। ফারিয়াও কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরল মেয়েকে পেছন থেকে। রিহান আর রিভানও বোনকে সান্ত্বনা দিচ্ছে আলতো করে, মাথায় হাত বুলিয়ে। দিশাও চেষ্টা করলো সামলাতে, কিন্তু অসম্ভব হয়ে গেছে ব্যাপারটা। তাই হাল ছেড়ে সে সাহেবের পাশে গিয়ে দাঁড়ালো। আর সাহেব নির্বিকার, সে ফোনে মনোযোগী হয়ে কিছু একটা করছে। আপাতত সেই আবেগময় দৃশ্য দেখতে আগ্রহী নয়। ঈর্ষাদও কিছু বলছে না, গাড়ির পাশে দাঁড়িয়ে শুধু অর্পির কান্না দেখছে। কান্নারত বউকে দেখে তার না চাইতো হাসি পাচ্ছে। যদিও আবেগময় ব্যাপার স্যাপার এটা। ঈর্ষাদ কী ভেবে যেন চুপচাপ ফোন বের করলো। সবার অগোচরে অর্পির কান্নারত কয়েকটা ছবি তুলল। পরক্ষণে ফোন পকেটে পুরে আবার দাঁড়িয়ে পড়ল গাড়ির পাশে, একদম ভদ্র সভ্য জামাই হিসেবে। পরে বউকে এসব দেখে মজা নেওয়ার চিন্তা ভাবনা করে ফেলল ঈর্ষাদ। অন্যদিকে সারা বিয়েতে রুহির খোঁজখবর ছিল না।
যত ইচ্ছে মজা করেছে, গেট ধরা থেকে শুরু করে সব কাজেই রুহি ছিল। গেট ধরার টাকা পেয়ে সে খুশি রুহি। সারাদিন শেষে এই একটু আগে রুহি ঋতিবের পাশে এসে দাঁড়িয়েছে। আজকের পুরো দিনে একটু ঋতিবের কাছে ঘেঁষেনি। ঋতিব এইমাত্র খেয়াল করলো তার পাশে দাঁড়িয়ে কেউ কাঁদছে। পাশে তাকিয়ে দেখে রুহি। ঋতিব নিজে ব্যস্ত ছিল বোনের বিয়েতে, শুধু এক পলক কোনো রকমে দেখতে পেয়েছিল নিজের বউকে, তাও দৌড়াতে। রুহির পরনে মখমলি কাপড়ের সূক্ষ্ম কাজ করা সোনালি রঙের লেহেঙ্গা। ঋতিব এসবে খেয়াল না দিয়ে রুহিকে নিজের সাথে জড়িয়ে হন্তদন্ত হয়ে বলল, কি হয়েছে, তুমি এভাবে কাঁদছো কেন? ব্যথা পেয়েছো কোথাও? রুহি ফুপিয়ে ফুপিয়ে নাক টেনে চোখ মুছে বলল, অর্পি আপুকে এভাবে কাঁদতে দেখে আমারও কান্না পাচ্ছে, খুব কষ্ট হচ্ছে আমার। ঋতিব এবার বুঝলো আসল কাহিনী। ঋতিব তো ভয় পেয়ে গিয়েছিল কি না কি ভেবে এই মেয়েটাও না ভয় পাইয়ে দেয়। ঋতিব হতাশ ভঙ্গিতে মাথা নাড়িয়ে পকেট থেকে টিস্যু বের করে রুহিকে দেয়, আর ডান হাতে আলতো করে রুহির কোমর ধরে নিজের আরও কাছে নিয়ে বুকের সাথে চেপে ধরল। রুহিও কিছু না বলে টিস্যু দিয়ে চোখ মুছে আবার ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকলো ঋতিবের বুকে মাথা রেখে। ঋতিব আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আল্লাহ, আমার বউটাকে তাড়াতাড়ি বড় করে দাও। এদিকে কোনো রকমে অর্পিকে বুঝিয়ে সুজিয়ে গাড়ির দিকে এগোচ্ছিল সবাই, কিন্তু অর্পি আরও বেশি কাঁদছে। তার পা মাটিতে আটকে যাচ্ছে। রিভান সামলাতে সামলাতে বলল, এমন করছিস কেন বোন? এই বাড়ি তো তোরই থাকবে, কিন্তু স্বামীর বাড়ি যেতে তো হবে, তাই না? ঈর্ষাদ অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। অর্পি কিছু শুনছে না, শুধু কাঁদতে কাঁদতে চেঁচাতে লাগলো, আমি যাব না ভাইয়া, আমি যাব না। রিভান অসহায় হয়ে তাকালো ঈর্ষাদের দিকে। বোনকে শান্ত করার আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না। এদিকে ঈর্ষাদ কিছু না বলে সোজা অর্পিকে কোলে তুলে নিল, কিন্তু এভাবে কোলে উঠে অর্পি ছুটে বেড়াতেছে, হাত পা সরাসরি করছে, চিৎকার করছে, আমাকে ছাড়ুন ছাড়ুন বলছে, যেমন আমি আপনার সঙ্গে এখনও জাদরেলি দেখাচ্ছেন, জাদরেল এসপি নামায়। এভাবে কান্নার চিৎকারের মাঝে ঈর্ষাদ গাড়িতে উঠে বসলো অর্পিকে নিয়ে। সে সবাইকে আশ্বস্ত করলো যে খেয়াল রাখবে, চিন্তা করতে হবে না। অর্পি এখনও ফোপাচ্ছে, কিন্তু ঈর্ষাদ শান্ত স্বরে বলল, এবার থামো, এত কাঁদলে অসুস্থ হয়ে যাবে তো। অর্পি চোখে জল নিয়ে ফুপিয়ে ফুপিয়ে তারপর বলল, আপনি খুব খারাপ, খুব খারাপ। আমি ঠিকই বলেছিলাম জাদরেল এসপি। ঈর্ষাদ হেসে বলল, তো আমাকে আড়ালে জাদরেল বলতে? যাই হোক, তোমারই তো আমি। অর্পি মৃদু সুনজরে তাকালো, কাদার মধ্যে প্রশ্ন করে উঠল, আমার সঙ্গে এমন করলেন কেন? ঈর্ষাদ শুধু হালকা হাই তুলল, তো কি বউ ছেড়ে আসতাম নাকি? তাহলে তো সরি, এতটা মহান আমি নই। মহান ছিলই বা কবে? অর্পি আর কিছু বলল না, শুধু সিটে মাথা হেলে দিয়ে চুপচাপ বসে থাকলো। নিজের মনে ভাবছিল, এই লোকের সঙ্গে সারা জীবন কাটাবে কিভাবে? ক্লান্ত শরীর আর আবেগের ভারে অর্পি মাঝ রাস্তায় গাড়িতেই ঘুমিয়ে পড়ল। অর্পি ঘুমের মাঝে ফোঁপাচ্ছিল আর হালকা কেঁপে কেঁপে উঠছিল। তাই ঈর্ষাদ অর্পিকে ঘুমের ঘরে কাছে টেনে আলতো করে চুমু দিল তার মাথায়। মেয়েটার কান্নারত মুখ দেখে এইবার মায়া মায়া লাগছে। বিড়বিড় করে বলল, অবশেষে আপনাকে পেয়ে গেলাম অর্পি, আপনার তো আমারই হওয়ার ছিল। বিদায়ের পর সবাই আস্তে আস্তে নিজের ঘরে ফিরে গেল। আজ রাতটা সাহেব দিশার বাড়িতেই থাকছে, আর কাল সকালে ফিরে যাবে। সবাই চলে যাওয়ার পর ঋতিব হঠাৎ রুহিকে টেনে সিঁড়ির পাশটায় দাঁড় করায়। রুহি হতবাক হয়ে কিছুটা থেমে যায়। ঋতিব দুই হাত দিয়ে তার চারপাশ ঘিরে ধরে। দেখতে দেখতে রুহিকে মন ভরে, সারাদিনের ক্লান্তি মেটাতে, নিজের অস্থিরতা থামাতে। গোলগাল ফর্সা মুখটাতে কোনো কৃত্রিম প্রলেপ নেই, আছে শুধু কোমল ঠোঁটজোড়া একটু রঙিন ছোঁয়া, যেটা তীর তীর করে কাঁপছে। হঠাৎ ঋতিভের কণ্ঠে গম্ভীর স্বর ভেসে আসে, সারাদিনে আমার কাছে আসা হয়নি কেন? রুহি একটু ভড়কে যায় এমন প্রশ্নে। সত্যি আজ সারাদিন দুজন দূরেই ছিল, এই ভেবে কোনো রকমে বলে, ওই আসলে। ঋতিব আবারও গম্ভীর স্বরে বলে, কোনো অজুহাত শুনতে চাই না, আর এত সেজেছ কেন? রুহি এবার হেসে উত্তর দেয়, তো সাজব না? আমার ননদিনীর বিয়ে বলে কথা। ঋতিব ধীরে ধীরে আরও কাছে আসে। রুহির ফুলো ফুলো গালে নাক ডুবিয়ে দিয়ে আলতো ঘষে বলে, তাই বলে এভাবে সাজবে? রুহি পেছনে সরতে চাইলেও পারছে না। এবার সে ভয় পেয়ে গেল, কেমন যেন লাগছে। খানিকটা তুতলে বলে, হ্যাঁ আমি সাজিয়ে তো, আপু সাজিয়েছে। ঋতিব হেসে বলে, আচ্ছা ভাবিকে থ্যাঙ্কস জানিও আমার পক্ষ থেকে।
রুহি বলতেই যাচ্ছিল কিছু, তার আগেই তোতা পাখির ন্যায় বুলি থেমে যায় ঋতিবের উত্তপ্ত স্পর্শে। ঋতিবের পুরো অধর রুহির অধর জোড়াকে আবদ্ধ করে রেখেছে, আধিপত্য জমিয়েছে সেথায়। এমন স্পর্শে মেয়েটা চোখ বন্ধ করে ভয়ানকভাবে কেঁপে ওঠে, শ্বাস আটকে যাচ্ছে, যেন বরাবরের মতো চোখ খিঁচিয়ে নিয়েছে। একেবারে ছাড়া পাচ্ছে না দেখে পেছনে সরতে না পেরে ঋতিবের বুকে ঠেলে সরাতে চায়, কিন্তু আকস্মিকভাবে ঋতিব তখনই ছেড়ে দেয় ছটফট করতে থাকা রুহিকে। রুহি তখনও চোখ খোলা সাহস পায়নি, তার বন্ধ চোখের ওপর ঋতিবের ঘন শ্বাস আছড়ে পড়ছে। বড় বড় শ্বাস নিয়ে নিজেকে শিথিল করার চেষ্টায় থাকে মেয়েটি। ভেবেছে ছাড়া পেয়ে গেছে, তাই সরে আসতে গেলে ঋতিবের ডান হাত দখল করলো রুহির উন্মুক্ত উদর। ভয় পেয়ে ডাগর ডাগর চোখ মেলে তাকালো রুহি। অনুভব করলো নাকে নাক স্পর্শ করে তার শ্বাস নিয়ে ফিসফিস করে বলছে, এটা কি লাগিয়েছ ঠোঁটে? ইটস সো ডিলিশিয়াস, টেস্ট লাইক ক্যারামেল। রুহি চমকালো থমকালো, কিছু বলার মতো অবস্থায় আপাতত নেই সে। এরূপ অবস্থায় ঋতিব আরও একবার কাছে আসতে গেলে রুহি দেয়ালের সাথে একদম লেগে গিয়ে চোখ খিচে ভয় পেয়ে বলে ওঠে, আর না 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 না। রুহি কি বলছে নিজেও জানে না, নিজের মধ্যে নেই রুহি। এমন অবস্থা দেখে ঋতিব আলতো হেসে রুহির গাল দু হাতে চেপে টকটকে রক্তিম ঠোঁট জোড়ায় শব্দ করে আরও একটা চুমু খেলো। ঋতিব আর কিছু বলল না, শুনল না, সুযোগই দিল না। রুহিকে পাজেকলো করে নিয়ে সিঁড়ি বেয়ে নিজের ঘরে যেতে লাগলো অধৈর্য, বেপরোয়া, উন্মাদ হয়ে। ভবিষ্যতের সব হিসেব নিকেশ আজ ভুলে বসেছে সে। এই যে এত ভেবেছিল বাচ্চা বউটাকে সময় দেওয়ার, তা বেমালুম ভুলে গেছে। বহুদিনের উন্মাদনা সব উজাড় করে দিতে চাচ্ছে আজ। এত অপেক্ষা সহ্য হচ্ছে না। ঋতিবের চোখ দুটো লালচে, তীব্র, দহনময়। দরজার কাছে পৌঁছে সে থামল না। থেমে থাকার সময়ও তার নেই আজকের রাত। তার প্রতিটা দীর্ঘশ্বাস, প্রতিটি উন্মাদ স্পন্দন সবকিছুই শুধু রুহির দিকে ধাবিত। রুহি অনুভব করলো আজকের ঋতিব আলাদা, অপ্রতিরোধ্য, অনিবার্য। আরসির শরীর বিকাল থেকে ঠিক ছিল না, তাই রিভান দেরি না করে তাকে নিয়ে ঘরে চলে যায়। কেয়া আর রিহান বসার ঘরে চলে যায়, সেখানে দিশা আর সাহেবর যোগ দেয়। অল্প কথাবার্তা চলছিল, হঠাৎ দিশা লক্ষ্য করে ঋতিব রুহিকে কোলে নিয়ে উপরে যাচ্ছে, বেশ তাড়াহুড়ো করে। তাই না বুঝে বলে, ভাইয়া এভাবে আগেই তাড়াহুড়ো করে ভাবিমণিকে নিয়ে উপরে কেন যাচ্ছ? রাতের খাবার তো খেলো না কেউই। রিহান উপরের দিকে তাকে দুষ্টু হেসে বলে, ওদিকে দেখিস না, আপাতত খাবার লাগবে না ওদের। প্রথমে বুঝতে না পারলেও দিশা পরে টের পায় সব। তারপর লাজুক স্বরে ফিসফিস করে বলে, আল্লাহ, ভাইয়া কবে থেকে এমন অধৈর্য হয়ে গেল? সাহেব পাশ থেকে বাঁকা হেসে বলে, বিয়ের পর কেউ শুদ্ধ পুরুষ থাকে না রোজ, অধৈর্য হবেই আর হতেই হয়। বাণীতে রোমান্স কিং সাহেব রেজা সরওয়ার। রাতের শেষ প্রহর পেরিয়ে প্রভাতের দেখা মেলে। প্রভাতের আলো এখনো পুরোপুরি রূপ নেয়নি। 7টা বাজলেও কুয়াশার চাদর শহরটাকে পুরো ঢেকে রেখেছে শীতের সকালে। সকালটাতেও ঘুম জড়িয়ে টলমল ভাব। এইমাত্র ঋতিবের ঘুম ভাঙল। একটা দীর্ঘ তৃপ্তিময় ঘুমের পরেও মাথাটা কেমন অদ্ভুত ভারী ভারী ঠেকছে। গলাটাও শুকিয়ে আছে। তার চোখ দুটো রাতের প্রগাঢ়তাকে এখনো পুরোপুরি ছেড়ে আসতে পারেনি। ধীরে ধীরে আখি পল্লব মেলতে পাশ ফিরতেই দেখতে পায় রুহিকে। এলোমেলো হয়ে সাদা চাদরে ঢাকা, আধ ঢাকা শরীরে এপাশে ঘুমিয়ে তলিয়ে গেছে। চাদরের ফাঁক গলে তার উন্মুক্ত পিঠের এক টুকরো দৃশ্য ধরা পড়ে। নিস্তব্ধ শীত সকালে জানালা পেরিয়ে রোদের আলোয় সেই দৃশ্য নিষিদ্ধ কোনো শিল্পকর্মের মতো চোখ ধাঁধিয়ে দিচ্ছে। পরক্ষণে ঋতিব একটুও না ভেবে হাত বাড়ায়, অতি সন্তর্পণে রুহিকে ঘুরিয়ে আনে নিজের বুকের ওমে। এক হাত রুহির মাথায় বুলিয়ে দিতে দিতে অন্য হাতের আঙুল মেয়েটার গাল ছুঁয়ে দিতে থাকে। রুহির চোখে মুখে এখনো তীব্র ঘুমের প্রভাব লেগে আছে, আর গালে শুকনো অশ্রুর রেশ স্পষ্ট। গলা, বুকে, ঘাড়ে সব জায়গায় লালচে ক্ষত চিহ্ন দৃশ্যগোচর। শেষ রাতে অনেকক্ষণ কেঁদে কাটিয়েছে মেয়েটা, কিন্তু এখন দেখো মুখ ফুলিয়ে বাচ্চাদের মতো ঘুমাচ্ছে। ঋতিব আলতো হেসে ভাবতে থাকে, কি অদ্ভুত, এই মেয়েকে বড় বড় লাগে না কেন? এই মেয়েটা বড় হবে কবে? হতশত ভাবনার মাঝে মৃদু ঝুঁকে ফুলো ফুলো গাল দুটো চুমো রাখতেই রুহির ঘুম হালকা হয়ে আসে। চোখ না খুলে বিড়বিড় করে বলে, রাত কয়টা বাজে? শীত লাগছে।
আর একটু ঘুমায়, উঠবো না কিন্তু এখন। হ্যাঁ। ঋতিব রুহির গায়ে থাকা চাদর টেনে তাকে আরও কাছে আনে, আদুরে স্বরে বলে, আচ্ছা ঘুমাও, কিন্তু আমার কলেজে যেতে হবে, ক্লাস আছে। রুহির সঙ্গে সঙ্গে চোখ মেলে সত্যি অবাক হয়ে যায়। সদ্য ঘুম থেকে উঠে তার মাথা আপাতত কাজ করা বন্ধ করে দিয়েছে। এইবার আবল তাবল বলা শুরু করে, আপনি আবার কবে কলেজে ভর্তি হলেন? আপনার না পড়াশোনা শেষ? এই বয়সে কলেজ? ঋতিব চোখ উল্টায়, স্টুপিড, বয়স নিয়ে খোটা দিচ্ছ নাকি? আর আমি ক্লাস নেওয়ার কথা বলেছি, ঘুম থেকে উঠে মাথা এরকম ব্লাঙ্কড হয়ে যায় তোমার? রুহি একগাল হেসে ঋতিবকে জড়িয়ে ধরে বলে, ও সরি, গালতি সে মিস্টেক হয়ে গেছে। ঋতিব দীর্ঘশ্বাস ফেলে। রুহি আবার চোখ বন্ধ করতে করতে হাই তুলে বলল, আপনার ক্লাস তো 10টায়, এখন তো রাত, আসুন আমরা ঘুমাই আরেকটু। এবার ঋতিব থেমে যায়। গত রাতে যা ঘটেছিল এই মেয়েটা কি সব ভুলে গেছে? না হলে এ তো স্বাভাবিক কিভাবে? সে রুহিকে দেয়াল ঘড়ি দেখে বলে, রাত না, সকাল এখন, অলরেডি 7:30 বাজে, ইডিয়েট। অ্যান্ড হোয়াই আর ইউ বিহেভিং লাইক দিস? হ্যাভ ইউ ফরগেটেন এভরিথিং দ্যাট হ্যাপেন্ড লাস্ট নাইট? রুহি লাস্ট নাইটের কথা শুনে ঋতিবকে ছেড়ে শোয়া ছেড়ে ধপ করে উঠে বসে। এমত অবস্থায় চাদর শরীর থেকে খসে যেতে দেখে তড়িঘড়ি করে তা টেনে নেয় বুকের সাথে। আতঙ্কে একবার চাদরের কোণা উঁচু করে তুলে নিজের দিকে তাকায়, তারপর বাকরুদ্ধ হয়ে আবার ঋতিবের দিকে তাকায়। মুখ তুলে তাকাতেই চোখ ছলছল করে ওঠে, ডাগর ডাগর আঁখি দুখানা। আর সরল মনে ভাবতে থাকে, এতক্ষণ লোকটার সামনে সেভাবে ছিল, তার পরনে কিছু নেই, কী বাজে অবস্থা। বিব্রতকর অবস্থা থেকে বাঁচতে মুহূর্তে চাদরের নিচে ঢুকে মাথা অবধি চাদর টেনে নিয়ে কাপা কাপা গলায় বলে, চলে যান প্লিজ, চলে যান। আমি তো ভুলে গিয়েছিলাম আপনাকে ভালো ভেবেছিলাম আমি, আর কখনো কথা বলবো না আপনার সাথে। ঋতিব এক মুহূর্তেও বিরতি না দিয়ে চাদর সমেত রুহিকে আগলে কোলে তুলে ওয়াশরুমের দিকে হাঁটতে হাঁটতে শান্ত কণ্ঠে বলে, আমারই ভুল, তোমাকে মনে করানো উচিত ছিল না এসব নিয়ে। তুমি 2 দিন প্যানিক করবে এখন, এটা আগেই জানতাম। ওয়াশরুমের দরজার কাছে এসে আরও রুহির দিকে ঝুঁকে খানিকটা ধীর স্বরে বলে, বাট ফ্রম নাও অন ইউ ওয়ন্ট হ্যাভ এনি চান্স টু প্যানিক, রুহি পাখি। রুহি ঋতিবের অনাবৃত কাঁধ খামছে ধরে খানিকটা তুতলিয়ে ভার্ত গলায় বলে, মানে? ঋতিব ঝুঁকে রুহির ঠোঁটে শক্ত চুমু দিয়ে হাসকি স্বরে বলে, ইটস ফার ফ্রম ওভার, আই ওয়ান্ট ইট অল। তার কণ্ঠের এমন আওয়াজে কিছু একটা ছিল যা রুহি ধরতে পারেনি। রুহি শুধু ঋতিবের বুকে মুখ গুজে অস্থির শ্বাস ফেলে। বাইরে শীতের সকালের আলো জেগে উঠতে থাকে নিজ নিয়মে, আর ভেতরে উন্মোচিত ভালোবাসায় হারিয়ে যেতে থাকে দুজন। ঋতিব ব্রেকফাস্ট করে নির্দিষ্ট সময়ে কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। আজ রুহি কলেজে আসবে না, তাই ঋতিব মেডিসিন দিয়ে তাকে বিশ্রাম নিতে বলে গেছে। কলেজে পৌঁছে সে ঠিক সময় মতো ক্লাসরুমে ভেতরে ঢুকে যথাযথভাবে ক্লাস নিতে শুরু করে। তবে বিপত্তি ঘটে ক্লাসের মাঝে। বোর্ডে লেখার সময় হঠাৎই কানে আসে ফিসফিস ধ্বনির মতো কোনো আওয়াজ। অস্পষ্ট কিন্তু ঠিকমতো উপেক্ষা করা যায় না। ঋতিবের ক্লাসে কথা বলা একদমই পছন্দ না। সে প্রথম দিনই বলেছিল শিক্ষক হিসেবে সে প্রচুর কঠোর, বন্ধুর মতো স্যার সে নয় আর কখনো হতে পারবে না। কাঠখট্টা টাইপের তাকে মানায়, তাই অযথা কথা বলায় বিরক্ত হয়ে পেছন ঘুরে টেবিলের উপর ভর দিয়ে সামনের দিকে তাকে বলে, সামনের 2 ব্রেঞ্চের স্টুডেন্টরা স্ট্যান্ড আপ। পুরো ক্লাসের সকলে হঠাৎ চুপচাপ হয়ে যায়। এমন ভারী কি কণ্ঠস্বর পেয়ে সামনের 2 ব্রেঞ্চের ছাত্রছাত্রীরা ভারতভাবেই দাঁড়ায়। ঋতিব ঠান্ডা কণ্ঠে প্রশ্ন করে, সাইডটা খসছিল কেন? মানা করেছিলাম তো। এভাবে ক্লাসে প্রবলেম হয়। এবার বলো, কি এত গুরুত্বপূর্ণ কথা যা ক্লাসে না বললে চলছিলই না? আমিও শুনবো, স্পিক আপ। শেষ কথাটা চেঁচিয়ে জিজ্ঞেস করায় পুরো ক্লাস নীরব ছিল। ভয়ে ভয়ে সামনে থেকে তিশা জবাব দেয়, ওই আসলে স্যার, আমরা আমাদের এক ফ্রেন্ড রুহিকে নিয়ে কথা বলছিলাম যে ও কেন আসেনি আজ কলেজে। ও তো কখনো কোনো ক্লাস মিস দেয় না, স্টুডেন্ট ভালো সে। তাছাড়া আজকে এই ইম্পর্টেন্ট ম্যাথ ক্লাসে। তিশার কথা শেষ হওয়ার আগে ঋতিব হালকা গলায় বলল, আচ্ছা বুঝলাম, রুহি সিক তাই আসেনি। আর যেন ক্লাসে কথা না হয়, এতে বাকি স্টুডেন্টদের ডিস্টার্ব হয়। নাও সিট ডাউন। তিশা এবং তার বন্ধুদের মনে প্রশ্ন জেগে ওঠে, কারণ সেদিন তারা ছুটির পরে ঋতিব রুহিকে একসাথে কলেজ থেকে ফিরতে দেখেছিল। আর আজ রুহির অসুস্থতার খবরও তাদের স্যার জানেন।
সন্দেহের চোখে তিশা তাকায়, ততক্ষণে ঋতিব বোর্ডে আবার লেখা শুরু করে দিয়েছে। তিশা তবু মনের প্রশ্ন জিজ্ঞেস করে, সরি টু সে বাট আপনারা কি পরিচিত স্যার? না হলে আপনি কিভাবে জানলেন ওর খবর? ঋতিব স্বাভাবিক ভঙ্গিতে মুখে সামান্য হাসি নিয়ে ঘুরে দাঁড়ায়, এরপর বলে, ইয়া, শি ইজ মাই ওয়াইফ। এই বলে পেছন ফিরে যায় আবার এবং বাকি ম্যাথ সম্পূর্ণ করতে থাকে। এদিকে ছাত্রছাত্রীরা সকলে স্তব্ধ, শুধু তিন্নি বাদে। সে খুশি হয়েছে বলতে গেলে, এমনিতে স্যারের ওপর এরা যেভাবে নজর দেয় বলার মতো না। এই শুনে তিশা তো প্রায় হা করে আছে, আর বিশেষ করে ক্লাসের সব মেয়েদের মন ভেঙে গেছে, একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। আজ তারা জানতে পারলো যে তাদের নতুন টিচার বিবাহিত। সেই আবহান অনুভূতিটা পুরো ক্লাসকে অদ্ভুত চমকের মধ্যে রাখলো। ইরশাদ সকালেই ডিউটির জন্য থানায় চলে গিয়েছে। পুলিশদের এমনই ছুটি থাকে না বললেই চলে, তেমনি ইরশাদেরও কোনো অবকাশ নেই। যেহেতু এসপি, তাই দায়িত্ব আরও বেশি। তবু অর্পির জন্য সে বেডসাইড টেবিলে নোট রেখে গিয়েছে। দিকে অর্পিকে কখন যে ইরশাদ বাড়িতে এনেছে কাল রাতে, সে টেরই পায়নি। দীর্ঘদিনের ক্লান্তিতে সে ঘুমে বিভোর ছিল, পুরো রাত না খেয়ে ঘুমিয়েছিল। ঘুম ভেঙে গেলে উঠে অর্পি ঠিক করলো এবার সব কিছু বদলাতে হবে। অতীতের যন্ত্রণা আর ভুলগুলো ভালো করে মুছে ফেলে নিজের ভবিষ্যৎ সাজাবে। সে ভেবেছে একটা সুন্দর সংসার হবে, আর সেটা অবশ্য হবেই। তাই ঘুম থেকে উঠে গোসল সেরে কোমরে আঁচল গুজে বাড়িঘর গোছানোর কাজে লেগে পড়ল। বাড়ি ঝাড়ু দিয়ে মুছে প্রতিটি আকনকে পরিচ্ছন্ন করে অর্পি এক ধরনের তৃপ্তি অনুভব করলো। 2 রুমের সঙ্গে একটি কিচেন সংলগ্ন ঘর, তাই কাজটি বেশ সহজেই এগোলো। সোফার কাভার পাল্টাতে সে ভাবছে বড্ড অগোছালো ছিল ঘরটা। যদিও তখন ইরশাদ ব্যাচেলার ছিল, স্বাভাবিক। ভাবনার মাঝে রান্না করে টেবিলে রান্না করা ডিশগুলো সাজালো। খুব বেশি কিছু রাঁধেনি, রুই মাছের তরকারি, সবজি, ডাল আর ভাত। আপাতত এগুলোই যথেষ্ট। এমনিতেই সব রকম রান্নাবান্নায় পাকা সে, তাই ভেবেছিল ইরশাদের পছন্দ মতো কিছু রান্না করবে, কিন্তু সে তো জানেই না কি পছন্দ, তাই পরে সময় করে জেনে নেবে ভেবে নেয়। বিকেল ঘর নিয়ে এলে ইরশাদ বাড়িতে ফেরে। কলিং বেল বাজালে অর্পি দরজা খুলল। চোখ পড়তে ইরশাদ স্তব্ধ হয়ে যায়। রমণীর একই রূপ, লাল শাড়ি কোমরে গুজে, হাতে ঝাড়ু নিয়ে অর্পি যেন এক অন্য রূপে রূপান্তরিত। ইরশাদের স্বপ্নে বহুবার কল্পনা করা সে দৃশ্য যে অর্পি এমনভাবে অপেক্ষা করবে তার জন্য লাল শাড়ি পরে। অবশেষে তার বহু প্রত্যাশিত, বহু কাঙ্ক্ষিত রমণী আজ তার বউ। ইরশাদ ফিক করে হেসে দেয়। এদিকে অর্পির তা দেখে অস্বস্তি হচ্ছিল, তাই ঠোঁট চেপে বলে, কি হলো, হাসছেন কেন? ইরশাদ ঘরে ঢুকে দরজা লাগিয়ে জুতো খুলতে খুলতে বলে, এ কেমন রূপ আপনার মিস অর্পি? ঝাড়ু হাতে রমণী, হা হা হা। অর্পি এবার বুঝে কেন হাসছিল, তাই ঝাড়ু দিয়ে সরিয়ে নিয়ে আঁচল নামালো। তারপর বাচ্চাদের মতো বলল, তো কি কত কাজ করেছি আমি জানেন? বিয়ের পর প্রথমবার রান্নাও করেছি আমি। ইউ শুড অ্যাপ্রিশিয়েট মি। আর মিস অর্পি কি? হ্যাঁ, কল মি মিসেস অর্পি শাহরিয়ার। ইরশাদ ঘাড় ঘুরিয়ে বিস্মিত হয়ে বলল, আমার সারনেম এত তাড়াতাড়ি বউ মেনে গেলে, ইমপ্রেসিভ। তোমাকে দেবদাসী লুকে দেখব ভেবেছিলাম। অর্পি ঠোঁটের কোণে হালকা হাসি নিয়ে বলল, বউ হয়েছি, মানতেই হবে, স্বাভাবিক। কী ভেবেছিলেন সিরিয়ালের নায়িকার মতো দীর্ঘ সময় সেবে? বাট আনফর্চুনেটলি নট। আর কি বলবেন, দেবদাসী কেন থাকবো? আমি ভালো থাকবো, সংসার করবো আপনার সাথে, দেখে নেবেন। ইরশাদ হেসে বলে, গুড, আমি এটাই চাই। তবে কালো তো কান্না করছিলে আসার সময়। অর্পি নিজেও কালকের ওই কাণ্ডতে লজ্জিত, না জানি কি ভাবলো সবাই। তারই বা কী দোষ, তার কষ্ট হচ্ছিল বলেই কেঁদেছে। তাই মিনমিন করে বললো, ওটা তো সব মেয়েই কাঁদে। সবাইকে ছেড়ে চলে আসছি, কাঁদবো না নাকি? আশ্চর্য কথাবার্তা। ইরশাদ দুহাত তুলে সমর্পিত ভঙ্গিমায় বলল, ঠিক আছে, স্ট্রং তুমি, বুঝলাম। আমি গোসল করে আসছি, ভাত বাড়তে থাকো আর বউয়ের দায়িত্ব পালন করো। শেষের কথাটা খানিকটা হেসেই বলল। অর্পিও ঘরের মধ্যে ঢুকে যেতে যেতে বলল, জি, টেবিলে আসুন, ভাত বাড়ছি, আর আমি ফ্রেশ হয়ে আসি। ঘরবাড়ি পরিষ্কার করতে গিয়ে আমার জামা কাপড় নোংরা হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ। রাত নামতেই বারান্দায় চুপচাপ বসে সিগারেট ধরিয়েছি। রাতের বাতাসে দোতলা ঘরটায় বারান্দার ধোয়ার সরু সরু রেখা উঠছে, আর নিচে শহরের দূর আলো ঝাপসা। ঘরের ভেতর অর্পি তখন ফোনে কথা বলে নিজের মাকে সব দেখাচ্ছিল ঘুরে ঘুরে। কিছুক্ষণ পর কথা শেষ হলে হাত খোপা বেঁধে বারান্দায় এসে দাঁড়ায়।
ইরশাদের হাতে সিগারেট দেখে সে এক মুহূর্তে দেরি করল না, সরাসরি এগিয়ে গিয়ে সিগারেট নিচে ফেলে পায়ের দ্বারা পিষে আগুন নিভিয়ে ডাস্টবিনে ফেলে দেয়। ইরশাদ হকচকিয়ে তাকালো। 2 দিন আগে এই মেয়ে তার সামনে কথা বলতে লজ্জা পেত, আর আজ এত স্পর্ধা, এত সাহস। এসব কি বৌগত গুণ নাকি? অর্পি শান্ত দৃঢ়স্বরে বলল, এসব খাবেন না, স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। আমি বুঝতে পারি না ছেলেরা সিগারেটে কী স্বাদ পায়, এর থেকে দুবলা ললিপপ খাবেন। ইরশাদ সামান্য হেসে তার হাত টেনে পাশে বসতে বাধ্য করলো। হঠাৎ করে অর্পির চোখে কৌতূহল আর সংখ্যার রেখা দেখা দিল। এভাবে সিগারেট খেতে দেখে একটা বিষয়ে প্রচুর সন্দেহ হলো। আবার দেখতেও খুব সুন্দর, নীল চোখের মনির অধিকারী দিশারও হাস্যমতে, যদি অর্পির না চাইতেও স্বীকার করতে হবে। তাও সন্দেহের নজরে তাকে বলল, একটা কথা জিজ্ঞেস করি, আপনার জীবনে কখনো কেউ ছিল, মানে গার্লফ্রেন্ড? ইরশাদ হেসে ভুরু নাচিয়ে প্রশ্ন ছেড়ে দিল, কি মনে হয়? অর্পি ঠোঁট বাঁকিয়ে বলল, আমার তো মনে হয় না আপনার সাথে কে প্রেম করবে, আপনার দ্বারা হবেও না। ইরশাদ এবার অর্পির হাত ধরে গভীর দৃষ্টিতে তাকে শান্তস্বরে বলল, ঠিকই বলেছ, আমি প্রেম করতে জানি না, কিন্তু ভালোবাসতে জানি। অর্পির বুকের ভেতর হঠাৎ এক অচেনা নরম অনুভূতি জেগে উঠল। আর এই নীল চোখে এভাবে কেন তাকায় লোকটা? এই দৃষ্টির মানে কি? এই প্রথম দিন থেকে রহস্যময় লাগে, আবার এই কথার সত্যতার কাছে সে পুরোপুরি হার মানল। কিছুক্ষণ নিঃশব্দে ইরশাদের মুখের দিকে তাকিয়ে রইল। কি সুন্দর কথা! অর্পি এই কথায় বড্ড আপ্লুত হয়, জানে না কেন খুব ভালো লাগলো এই কথাটা। আরও কিছুক্ষণ অপলক তাকিয়ে দেখতে লাগলো ইরশাদকে। অর্পির এই লোকটার সামনে নিজেকে অপরাধী লাগছে। ইরশাদ ধীরে বলল, এত তাড়াহুড়ো কেন করছো অর্পি? তুমি যে চমৎকার একজন বউ হবে আমি জানি। ইরশাদের বউ তুমি, এটা প্রমাণ করার কিছু নেই। সময় নাও, আমি আছি, থাকবো। অর্পির চোখ ভিজে ওঠে। না, আর দেরি নয়, দেরি করতে গিয়েই সব হারিয়েছি, আর কিছু হারাতে চাই না। সব ঠিক হবে আর এক মুহূর্ত থেকেই, এই মুহূর্ত থেকে। নাকি আমাকে মানতে দ্বিধা হচ্ছে? বিশ্বাস করুন, সীমান্তের সাথে সম্পর্ক থাকলেও আমি পবিত্র ছিলাম। আর কোনো কথা বলার সুযোগ পেল না। ইরশাদ আলতো করে অর্পির ঠোঁটে আঙুল চেপে ধরে ইরশাদ কঠিন স্বরে বলল, বড্ড কথা বলো তুমি মেয়ে। তোমাকে যদি সন্দেহ করতাম ঘটা করে বিয়ে করতাম নাকি? আর না, এত পাগলামি করতাম, তাড়াহুড়ো কাটছিল বিয়েতে। এই আমারই হারানোর ভয় ছিল, তাই আর দেরি করিনি। অর্পির চোখ ছলছল করে উঠল আবেগের। এই একটা নিম্নমানের জঘন্য কথা বলে ফেলল। তাহলে আমাকে স্পর্শ করছেন না কেন? দূরে কেন থাকছেন? আমি তো বউ হয়ে গেছি। তাহলে ইরশাদ গভীর নিঃশ্বাস ফেলল। এতক্ষণে সব বুঝলো, এই মেয়েটা ভয় পাচ্ছে, নিজের মূল্য হারানোর আতঙ্কে কাঁপছে, নিজের কদর হারানোর ভয় তাকে আঁকড়ে ধরেছে। ইরশাদ অর্পিকে কাছে টেনে নিল, একদম বুকের সাথে জাপটে। যতটা কাছাকাছি থাকলে হৃদয় স্পন্দন শোনা যায়, ঠিক ততটাই। কিছুক্ষণ থিতু হয়ে অর্পির হাতের পিঠে নরম চুমুকে বলে, এই যে ছুলাম, আরো শুভ দেখবে? পরক্ষণে অর্পির সারা মুখের ওপর অজস্র চুমু, কোমল ও নিরন্তর চুমু। অর্পি নিজেকে গুটিয়ে রাখতে চাইল না, পারলই না, কেন জানি নিজেকে উন্মোচিত করতে চাইছে ইরশাদের সামনে। ইরশাদ থেমে তার কান বরাবর ফিসফিস করে বলল, এই যে স্বামী হিসেবে চেয়েছি, বিশ্বাস করো যে অধিকার তোমার আছে আমার ওপর, আর আমার তোমার ওপর। এটাই তো চাইছিলে, তাই না? নাকি আরও গভীর কিছু? অর্পির বুক ধক করে উঠল। কি হলো এটা? সে কি বড় ভুল করলো কিছু? কত বড় ভুল করেছে বুঝে উঠতে না উঠতেই মুহূর্তে ইরশাদ অভিব্যক্তি পাল্টে অর্পির গাল শক্ত করে চেপে ধরে রাগান্বিত স্বরে বলল, স্বামী স্ত্রী পবিত্র সম্পর্কটাকে এই বাজে পয়েন্টে এনে ব্যাখ্যা করলে কেন? সাহসে কি করে এসব বলার? আমার ওপর প্রশ্ন তুলছে এই ব্যাপার নিয়ে? কত বড় কথা বলতেছ, বুঝতে পেরেছ? এই কথায় অর্পির ভেতর চিরে যায় সব বাঁধ, অন্তরায়, অপরাধ বোধে, লজ্জায়, ভয় ও অনিশ্চয়তায় সে হু হু করে কেঁদে ফেল। অর্পিকে ঈর্ষাদ চেনে, বোঝে। অর্পির অবস্থা বুঝে ঈর্ষাদ দীর্ঘশ্বাস ফেলে তাকে আবার জড়িয়ে নিল। এবার আরও জোরে, আরও শক্ত করে, প্রগাঢ়ভাবে। ঈর্ষাদ বউকে জড়িয়ে কাতর গলায় বলল, কেন এমন পাগলামি করছো অর্পি? আমি জানি তুমি কেমন। ইউ ডোন্ট নিড টু প্রুভ ইয়োর সেলফ। অতীতকে কেন টেনে আনছো বারবার? আমার কাছে শুধু তুমি, এখানকার তুমি যথেষ্ট। ঈর্ষাদ তোমাকে ভালোবাসে, আর অর্পিও বাসবে, এটাই শেষ কথা। আগে পিছে কেউ নেই, কিছু নেই, বুঝেছ? অর্পি চোখ মুছে মাথা নাড়ল। অবশেষে নিশ্চিন্ততার মতো শান্তির রেশ নেমে এলো তার মুখে। এটুকু ভেবে নিশ্চিন্ত হলো ভালোভাবেই যে ঈর্ষাদের মতো স্বামী তার কপাল করেই পেয়েছে। এভাবে ওকে কেউ বসেনি, কখনোই বসেনি।
কলেজ ক্যাম্পাসের নরম সবুজ ঘাসের উপর রুহিকে ঘিরে গোল হয়ে বসে আছে ওর বান্ধবীরা। বাতাসে যেন অদ্ভুত এক চাপা অস্বস্তি বোধ হচ্ছে রুহির। সবার চোখে মুখে আজ চেনা উচ্ছ্বাস নেই, বরং কৌতূহল, বিস্ময় আর গোপন বিচার মিশে আছে। রুহি ঠিক বুঝে উঠতে পারে না এই অচেনা সন্দেহপ্রবণ দৃষ্টিগুলোর মানে। অসহায় চোখে একবার সবার দিকে তাকায় সে। কিছুক্ষণ নীরবতার পর তিশা চোখ শুরু করে কথার ধারালো ছুরি ছড়ে, কিরে তুই বিবাহিত? আমাদের কখনো বলিসনি কেন? এত বড় কথা লুকিয়ে গেলি? রুহি ঠোঁট বাঁকিয়ে চাপা বিরক্তি নিয়ে উত্তর দেয়, তোরা কখনো জিজ্ঞেস করেছিস যে আমি বলবো? অযথা দোষারোপ করছিস কেন আমাকে, যেন আমি বিয়ে না করে কোনো পাপ করে ফেলেছি। এই কথার মাঝে তিনি এগিয়ে আসে, তার কণ্ঠে স্পষ্ট প্রতিবাদ। রুহি ঠিকই বলেছে, তোরা ওকে যেভাবে জেরা করছিস আশ্চর্য, কিন্তু তবুও থামে না ফিসফাস। পাশ থেকে আরেকটি মেয়ে অবিশ্বাস্য চোখ বড় করে ন্যাকমা সুরে বলে, এই তুমি সত্যি স্যারকে বিয়ে করে নিয়েছো? আমার তো এখনো বিশ্বাসই হচ্ছে না। এই কথাটাই যেন আগুনে ঘি ঢেলে দিল। রুহির ভেতর জমে থাকা ক্ষোভ এবার উথলে ওঠে। কেন এমন করে বলছে তারা? কেন ঋতিবের পাশে কি তাকে মানায় না? সে কি এতটাই অযোগ্য, এতটাই সাধারণ? প্রশ্নগুলো মাথার ভেতর ঘূর্ণি তোলে। তবুও মুখে আর কিছু না বলে বিরক্তিতে উঠে দাঁড়ায় রুহি ব্যাগ নিয়ে, আর সবার উদ্দেশ্যে দৃঢ়কণ্ঠে বলে, আমি ক্লাসে যাচ্ছি আর এই বিষয়ে কথা বলতে চাই না। যেতে গিয়েও একটু থেমে তিন্নির দিকে তাকে বলে, তুই কি আসবি? তিন্নি মুহূর্তে উঠে দাঁড়ায় এবং ব্যাগ কাঁধে ঝুলিয়ে বলে, হ্যাঁ চল যাই, আমি এসব ফালতু আলোচনায় নেই। এরপর দুজন পাশাপাশি হেঁটে ক্লাসের দিকে এগিয়ে যায়। পেছনে রয়ে যায় তিশা সহ আরও কয়েকজন মেয়ে, যারা ঘাসের উপর বসে তবে নিথর, বিস্মিত মুখে জমে থাকা প্রশ্ন আর অস্বস্তিকর নীরবতা। ক্যাম্পাসের হাওয়া আবার স্বাভাবিক হয়ে আসে, কিন্তু ভেতর থেকে সেই মুহূর্তে দাগ থেকে যে অদৃশ্য এক অথচ গভীর। সত্যি বলতে বিষয়টা তারা কিছুতেই মেনে নিতে পারছিল না। অন্যদিকে রুহি আর তিন্নি ক্লাসরুমে ঢুকে তাদের নির্ধারিত ব্রেঞ্চটায় এসে বসলো। জানালার ফাঁক গলে আসা আলোয় ক্লাসরুমটা তখন আলোকিত। রুহি আর তিন্নি ক্লাস শুরুর আগে নিজেদের মতো করে ফিসফিস করে কথা বলতে লাগলো। কলেজে ভর্তি হওয়ার পর সবচেয়ে আপন হয়ে উঠেছে এই তিন্নি। সেও রুহির মতোই সহজ সরল, মুখে যা মনেও তা। হঠাৎ তাদের কথার মাঝেই তাদের বেঞ্চের সামনে এসে দাঁড়ালো একটি ছেলে, হাতে লাল গোলাপ। এরকম অস্বস্তিকর ও বিব্রতকর নীরবতায় রুহি আর তিন্নির চোখ আটকে গেল ছেলেটার দিকে। কিছু ভাবার আগে ছেলেটা সোজা রুহির দিকে একটা গোলাপ এগিয়ে দিয়ে বলল, আসসালামু আলাইকুম। এই গল্পটা কেমন লাগতেছে কমেন্টে জানান। আগামীকাল শেষ পর্ব আসবে, সবাই লাইক কমেন্ট করুন।